তালাকের বহু বছর পর বিচারক হয়ে স্ত্রী পৌঁছালেন স্টামির ঝুপড়িতে। তারপর যা হলো তা সবাইকে কাঁদিয়ে দিল এবং ভাবতে বাধ্য করল। বন্ধুরা, মধ্যপ্রদেশের একটি ছোট্ট গ্রাম হরিপুরে সকাল সবসময় একই রকম হতো। কাঁচা রাস্তায় উড়তে থাকা ধুলো, দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে থাকা ক্ষেত যার ওপর শিশিরের হালকা চমক থাকত, আর মন্দিরের ঘণ্টার ধীর শব্দ, যা যেন পুরো গ্রামকে একই ছন্দে জাগিয়ে দিত। এই গ্রামেই থাকত অজয়। অজয় কোনো বড়লোক ছিল না, না তার কোনো উঁচু পদ ছিল, না ছিল বড় কোনো পরিচয়। সে পাশের মফস্বলে অবস্থিত জেলা আদালতে ক্লার্ক পদে কাজ করত। প্রতিদিন সূর্য ওঠার আগে ওঠা, সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হওয়া, ঘাম আর ধুলোমাখা রাস্তা পার হওয়া এবং সন্ধ্যায় ক্লান্ত হয়ে ফিরে আসা, এটাই ছিল তার জীবন। বাড়ি ছোট ছিল, সাধন সীমিত ছিল, কিন্তু তার বাবা মা এটাই বিশ্বাস করতেন যে সরকারি চাকরি থাকলে মানুষ নিরাপদ থাকে। তাদের কাছে এই চাকরি শুধু আয়ের উৎস ছিল না, বরং সমাজে সম্মান এবং ভবিষ্যতের গ্যারান্টি ছিল। অজয় শান্ত স্বভাবের ছিল। সে কম কথা বলত, কিন্তু অনেক ভাবত। বাবা মায়ের কথার অবাধ্য হয়ে কখনো কিছু বলত না। গ্রামের মানুষ তাকে সংস্কারী ছেলে বলত, এবং সম্ভবত এই পরিচয়ই তার জীবনের অনেক সিদ্ধান্ত আগে থেকেই ঠিক করে দিয়েছিল। অন্যদিকে ভোপালে থাকা নেহার দুনিয়া একদম আলাদা ছিল। সেখানে সকাল শুরু হতো তীব্র গতিতে। কলেজের ভিড়, লাইব্রেরির নিস্তব্ধতা আর বইয়ের গন্ধ তার দিনের অংশ ছিল। নেহা ছোটবেলা থেকেই আলাদা ছিল। সে সেই মেয়েদের মতো ছিল না যারা শুধু বিয়ের স্বপ্ন দেখে আর জীবনকে অন্য কারোর নামে লিখে দেওয়াকেই লক্ষ্য মনে করে। তার স্বপ্ন ছিল বিচারক, জাজ হওয়া। সে বিশ্বাস করত যে যদি সমাজকে বদলাতে হয় তবে শুধু অভিযোগ দিয়ে নয়, বরং ন্যায় বিচার দিয়ে বদলানো সম্ভব। তার বাবা মা মধ্যবিত্ত ছিলেন, কিন্তু তাদের চিন্তাভাবনা আধুনিক ছিল। তারা নেহাকে সবসময় পড়তে, এগিয়ে যেতে এবং প্রশ্ন করতে উৎসাহিত করতেন। কিন্তু একটি বয়সের পর সমাজ প্রশ্ন করতে শুরু করে। আত্মীয় স্বজনের গলার স্বর চড়া হতে থাকে, প্রতিবেশীর দৃষ্টি বিঁধতে শুরু করে। মেয়ে মানুষ, বিয়ে কবে দেবে? আর এখান থেকেই নেহার জীবনে অজয়ের নাম এলো। প্রথম সাক্ষাৎ ছিল সাদামাটা। অজয় সাদা শার্ট আর সাধারণ প্যান্ট পরেছিল। না ছিল কোনো প্রদর্শন, না ছিল কৃত্রিম আত্মবিশ্বাস। তার চোখে শুধু একটা সহজ সরল সত্য ছিল। নেহা ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে সরাসরি প্রশ্ন করল, আমি বিয়ের পরেও পড়াশোনা চালিয়ে যেতে চাই। আমার স্বপ্ন জাজ হওয়া। আপনি কি আমার পাশে থাকবেন? অজয় বেশি না ভেবেই জবাব দিল, আপনি যদি এগিয়ে যান তবে আমি খুশি হব। সম্ভবত সে সেই সময় এই বাক্যের গভীরতা বুঝতে পারেনি, কিন্তু নেহা সেই জবাবে সত্যতা খুঁজে পেয়েছিল। তার মনে হল সম্ভবত এই সেই মানুষ যে তার স্বপ্নের বোঝা বুঝতে পারবে। বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ের পর নেহা শহর ছেড়ে হরিপুরে চলে এলো। গ্রামের ঘর, মাটির দেওয়াল, ছোট উঠোন আর শ্বশুর শাশুড়ির পরম্পরাগত চিন্তাভাবনা। প্রথম কয়েকদিন সব ঠিক ছিল। নেহা সকালে তাড়াতাড়ি উঠত, ঘরের কাজ সামলাত, তারপর বই খুলত। সে চেষ্টা করত প্রতিটি ভূমিকা সততার সাথে পালন করতে, বউয়েরও আবার ছাত্রীরও। কিন্তু ধীরে ধীরে কটাক্ষের সুর দেওয়ালের গায়ে ধাক্কা খেতে লাগল। এত পড়াশোনা করে কি করবে? এখন তুমি বউ, ছাত্রী নও, জাজ হবার স্বপ্ন ছেড়ে দাও। এই শব্দগুলো ধীরে ধীরে তার মনের ওপর বোঝা হয়ে জমতে লাগল। নেহা চুপ থাকত, কারণ সে ভেবেছিল সময়ের সাথে সাথে সবাই বুঝে যাবে। অজয় সকালে আদালতে চলে যেত এবং সন্ধ্যায় ফিরলে নেহা সেসব বলতে চাইত, নিজের মনের বোঝা হালকা করতে চাইত। কিন্তু প্রতিবার সে শুধু এটাই বলত, একটু ধৈর্য ধরো, বাবা মা পুরনো আমলের মানুষ। অজয়ের এই ধৈর্য নেহার স্বপ্নের ওপর ভারী হতে লাগল। দিন কাটতে লাগল। নেহার বইয়ের ওপর ধুলো জমতে লাগল, আর তার মনে জমতে লাগল প্রশ্ন। একদিন শাশুড়ি পরিষ্কার বলে দিলেন, হয় বই ছাড়ো, নয়তো এই ঘর। এই বাক্যটি নেহার অন্তরের খুব গভীরে গিয়ে বিঁধল। সেই রাতে সে অনেকক্ষণ জেগে থাকল। সামনে বই খোলা ছিল, কিন্তু শব্দগুলো ঝাপসা হয়ে যাচ্ছিল। তার উপলব্ধি হল যে এই লড়াই শুধু পড়াশোনার নয়, বরং তার পরিচয়ের। যদি সে আজ নুয়ে পড়ে, তবে সারা জীবন নুয়েই থাকবে। পরদিন সকালে নেহা অজয়ের সাথে পরিষ্কার কথা বলল, আমি তোমার সাথে থাকতে চাই, কিন্তু নিজের স্বপ্নকে মেরে নয়। তুমি যদি চুপ থাকো তবে আমি ভেঙে পড়ব। অজয় কিছুই বলল না, না সমর্থন, না বিরোধিতা। আর এই নিস্তব্ধতাই ছিল সবথেকে বেশি যন্ত্রণাদায়ক। সেই নিস্তব্ধতা যা নেহাকে একাকিত্বের অন্ধকারে ঠেলে দিচ্ছিল। কয়েক সপ্তাহ পর নেহা তার বাবার বাড়ি ফেলে গেল। বাড়ি থেকে যাওয়ার সময় সে পেছন ফিরে তাকালো না, কারণ সে ভয় পেয়েছিল যে যদি সে তাকায় তবে হয়তো নিজেকে আটকাতে পারবে না।
তালাকের কাগজ পাঠানো হলো। নেহা সেগুলোকে দেখল, ছুঁয়ে দেখল, যেন ওগুলো শুধু কাগজ নয়, তার জীবনের সবথেকে কঠিন পরীক্ষা। কিন্তু সে সই করল না। সে শুধু এতটুকু বলল, আমি হার মানব না, না নিজের স্বপ্নের কাছে, না নিজের ভালোবাসার কাছে। এই বলে সে নিজেকে আবার বইয়ের জগতে সঁপে দিল। এই সিদ্ধান্ত সহজ ছিল না। কটাক্ষ এখানেও ছিল, প্রশ্ন এখানেও ছিল, কিন্তু এবার তার কাছে নিজের স্বপ্নের আশ্রয় ছিল। দিনরাত পরিশ্রম, একাকিত্বের লড়াই আর সমাজের বিধে যাওয়া দৃষ্টির মাঝে নেহা পড়াশোনা চালিয়ে গেল। প্রতিটা পাতা উল্টানোর সময় তার অজয়ের সেই নিস্তব্ধতার কথা মনে পড়ত। প্রতিটা প্রশ্নের সমাধান করার সময় সে নিজের চোখের জল সামলে নিত। এই জফর সহজ ছিল না, কিন্তু এটা তার নিজের জফর ছিল। সে ঠিক করে নিয়েছিল যে যাই হয়ে যাক, সে নিজেকে অসম্পূর্ণ রাখবে না। এই চিন্তাই তাকে এগিয়ে নিয়ে যেতে লাগল। আর ওদিকে হরিপুরে অজয়ের জীবন সেখানেই থমকে গিয়েছিল। সেই একই সাইকেল, সেই একই আদালত, সেই একই ঘর। কিন্তু এখন ঘরে একটা শূন্যতা ছিল। উঠোন জনশূন্য ছিল, আর দেওয়ালগুলো কারো অভাব নিঃশব্দে অনুভব করত। অজয়ের বাবা মায়ের মনে হয়েছিল যে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সময়ের সাথে সাথে তাদেরও উপলব্ধি হতে লাগল যে তারা শুধু একজন বউকে নয়, বরং একটি স্বপ্নকে ঘর থেকে বের করে দিয়েছেন। অজয় নিজেকে প্রশ্ন করতে লাগল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। এই গল্প এখানেই থামে না, কিন্তু এই মোড়ে এসে এটা আমাদের ভাবতে বাধ্য করে যে সম্পর্কে নিস্তব্ধতা কতটা বিপজ্জনক হতে পারে। স্বপ্নকে পিষে দিয়ে টিকিয়ে রাখা সম্পর্ক শেষ পর্যন্ত কতদিন টিকে থাকে? আর ভালোবাসা কি শুধু একসাথে থাকার নাম, নাকি পাশে দাঁড়ানোর নাম? নেহা হার মানেনি, আর অজয়ের নিস্তব্ধতা তার সবথেকে বড় হার হয়ে গেল। এটাই এই গল্পের সবথেকে গভীর সত্য। নেহা যখন বাবার বাড়ি পৌঁছাল, তখন তার কাছে শুধু একটা স্যুটকেস ছিল না, সেই স্যুটকেসের সাথে ছিল ভাঙা বিশ্বাস। ভেতরে দমে থাকা না বলা প্রশ্ন ছিল, আর বুকের কোনো এক কোণে অসম্পূর্ণ আশাও ছিল, যা পথ জুড়ে তার সাথে সাথে চলছিল। ভোপালের সেই একই রাস্তা ছিল, একই বাড়ি ছিল, একই ঘর ছিল, যেখানে একসময় সে স্বপ্নের কথা বলত। কিন্তু নেহা এখন সেই মেয়েটি ছিল না, যে একসময় হাসতে হাসতে এই বাড়ি থেকে বিদায় নিয়েছিল। তার কদম ভারী ছিল, চোখে ক্লান্তি ছিল, আর হৃদয়ে এমন এক নিস্তব্ধতা ছিল যা শব্দে প্রকাশ করা কঠিন। মা দরজা খোলা মাত্রই নেহাকে দেখে সব বুঝে গেলেন। কোনো প্রশ্ন নেই, কোনো তর্ক নেই, শুধু 2 হাত বাড়িয়ে দিলেন, আর নেহা মায়ের বুকে মিশে গেল। সেই জড়িয়ে ধরার মধ্যে প্রশ্নের বদলে চোখের জল ছিল, অভিযোগের বদলে প্রশান্তি ছিল। বাবা পাশেই দাঁড়িয়েছিলেন, তার চোখে কষ্টও ছিল, আবার ভরসাও ছিল। তিনি শুধু এতটুকু বললেন, যদি হিম্মত রাখো, তবে রাস্তা নিজেই তৈরি হয়ে যাবে। সেই শব্দগুলোর মধ্যে কোনো সান্ত্বনা ছিল না, বরং একটা বিশ্বাস ছিল যা নেহাকে ভেঙে যাওয়া থেকে বাঁচিয়ে দিচ্ছিল। তালাকের কাগজ সে ড্রয়ারে রেখে দিল, না সে ওগুলো ছিঁড়ে ফেলল, না ওতে স্বাক্ষর করল। সে জানত যে সম্পর্ক কাগজে হয়তো ভেঙে যায়, কিন্তু মন থেকে এখনও নয়। কোথাও না কোথাও তার ভেতরে একটা সুতো এখনও বাঁধা ছিল, যা তাকে পুরোপুরি বিক্ষিপ্ত হতে দিচ্ছিল না। সেদিনই সে নিজের কাছে ওয়াদা করল যে আর পেছনে ফিরে তাকাবে না। এখন সে শুধু সামনে এগোবে। নেহা জজ হওয়ার প্রস্তুতি পূর্ণ শক্তিতে শুরু করে দিল। ভোর 4টে অ্যালার্ম বাজত। চোখ খুললে শরীর ক্লান্ত পাকত, কিন্তু মন ছিল জেদি। রাত 2টো পর্যন্ত পড়া তার রুটিন হয়ে গেল। কখনো সংবিধানের মোটা বই, কখনো কেস লয়ের জটিল পংক্তি, কখনো পুরনো রায়ের ফাইল। প্রতিটি পাতা যেন তার পরীক্ষা নিচ্ছিল। অনেক সময় বইয়ের ওপর তার চোখের জল পড়ত, শব্দ ঝাপসা হয়ে যেত, আর হাত কাঁপতে থাকত। তখন সে নিজেকে বলত, আজ যদি না কাঁদি, তবে কাল দুনিয়া কাঁদাবে। এই বাক্যটি তাকে আবার সোজা হয়ে বসিয়ে দিত। চোখ মুছে আবার পড়তে বসত। সমাজ চুপ করে বসে থাকল না। আত্মীয় স্বজনের প্রশ্ন তীরের মতো আসত, এত পড়াশুনো কিসের জন্য? মেয়ে একা কতদিন থাকবে? দ্বিতীয় বিয়ে করে নাও, সব ঠিক হয়ে যাবে। নেহা বাইরে থেকে হেসে দিত, কিন্তু ভেতরে প্রতিটি প্রশ্ন তাকে আহত করত। তার মা অনেক সময় ধীরে ধীরে বলতেন, মা, জীবন একা কাটে না। নেহা প্রতিবার শান্ত কিন্তু দৃঢ় স্বরে জবাব দিত, একা থেকে ভেঙে যাওয়া ভালো, বরং কারো সাথে থেকে মরার চেয়ে। সেই জবাবে রাগ ছিল না, শুধু একটা সত্য ছিল, যা সে জীবন দিয়ে বুঝেছিল। ওদিকে অজয়ের জীবন আরও নিস্তব্ধ হয়ে গিয়েছিল।
নেহার যাওয়ার পর ঘরে শব্দ ছিল, কিন্তু শান্তি ছিল না। বাবা মা বলতেন, তুই ঠিক করেছিস, মেয়ে বেশি পড়াশোনা করলে হাত থেকে বেরিয়ে যায়। অজয় কিছু বলতো না, তার কাছে বলার মতো শব্দ ছিল না, আর হয়তো হিম্মতও না। কিন্তু সেই রাতেই সে ঘর ছেড়ে দিল, কাউকে না বলে, কারো কাছ থেকে বিদায় না নিয়ে। সে শহরে চলে এলো, না কেউ আপন ছিল, না ছিল কোনো আশ্রয়। আদালতের চাকরি এখন শুধু পেট চালানোর মাধ্যম হয়ে রয়ে গিয়েছিল, তাতে এখন আর কোনো সম্মান বা গর্ব অবশিষ্ট ছিল না। সে একটা ঝুপড়ির মতো ঘরে থাকতে শুরু করল। একটা পুরনো চেয়ার, একটা সাদা বিছানা, আর দেওয়ালে নেহার পুরনো ছবি। সেই ছবি যেখান থেকে একসময় সে নজর সরিয়ে নিত, এখন সেটা নিয়েই প্রতিদিন রাতে কথা বলত। কাশ আমি সেদিন কথা বলতাম। এই বাক্যটি তার প্রতি রাতের সঙ্গী হয়ে গিয়েছিল। সময় কাটতে লাগল। নেহা প্রথমবার পরীক্ষা দিল, ফেল করল। ফলাফল দেখে মন বসে গেল, কিন্তু সে হার মানল না। দ্বিতীয়বার পরীক্ষা দিল, সামান্য নম্বরের জন্য হল না। এবার শরীরও জবাব দিতে শুরু করেছিল, কিন্তু মন এখনও জেদ ধরেছিল। তৃতীয়বার পরীক্ষা, পুরো শরীর ক্লান্ত হয়ে গিয়েছিল, চোখের নিচে কালি পড়েছিল, হাত কাঁপত, কিন্তু মন এখনও জীবিত ছিল। লোক বলতে লাগল, এখন বন্ধ করো, সবার দ্বারা এসব হয় না। নেহা শুধু এতটুকু বলল, এখন তো জিততেই হবে। এই জয় শুধু পরীক্ষার জয় ছিল না, এই জয় ছিল তার পরিচয়ের জয়। এরই মাঝে অজয়ের অবস্থা আরও খারাপ হয়ে গেল। বাবা মায়ের সাথে দূরত্ব বেড়ে গিয়েছিল। বেতনের একটা বড় অংশ ঘর ভাড়ায় চলে যেত, আর বাকি জীবন যেন খড়কুটোয় ভাগ হয়ে গিয়েছিল। তবুও সে কখনো দ্বিতীয় বিয়ে করেনি। যখন কেউ জিজ্ঞেস করত, এখন বিয়ে কবে করবে, সে শুধু এতটুকু বলত, আমার বিয়ে হয়ে গিয়েছে। সেই জবাবে কোনো গর্ব ছিল না, শুধু একটা অসম্পূর্ণতা ছিল, যা সে নিজেও পুরোপুরি বুঝতে পারত না। এক রাতে নেহা পড়তে পড়তে ঘুমিয়ে পড়ল। স্বপ্নে অজয় এলো, সেই সাধারণ জামাকাপড়, সেই শান্ত চোখ, সেই চেহারা যা সে চেয়েও ভুলতে পারেনি। সে বলল, তুমি জিতে যাবে। নেহার চোখ খুলে গেল। ঘরে নিস্তব্ধতা ছিল। সে বই বন্ধ করল, চোখের জল মুছল, এবং আবার পড়তে বসল, যেন সেই স্বপ্ন তাকে আরও একবার দাঁড় করিয়ে দিল। শেষ পর্যন্ত সেই দিন এলো, যার সে অপেক্ষায় ছিল। রেজাল্ট। বুক ধড়ফড় করছিল, হাত কাঁপছিল। নেহা লিস্ট দেখল, তার নাম ছিল জাজ। এক পলকের জন্য তার বিশ্বাস হল না। তারপর মায়ের কান্নার শব্দ শোনা গেল। বাবা নিঃশব্দে এলেন এবং নেহার কপালে চুম্বন করলেন। পুরো ঘরে খুশির জোয়ার ছিল, কিন্তু নেহার ভেতরে অনুভূতির তুফান চলছিল। সে সব থেকে আগে ড্রয়ার খুলল। তালাকের কাগজ এখনও তেমনই পড়েছিল, যেমন সে ছেড়েছিল। সে ওগুলো স্পর্শ করল এবং ফিসফিস করে বলল, আমি হার মানিনি। পোস্টিং অর্ডার এলো। নেহার বুক জোরে ধড়ফড় করতে লাগল। জেলা সেটাই ছিল যেখানে অজয় থাকত। সেই নামটা পড়া মাত্রই তার হাত কেঁপে উঠল। অন্যদিকে অজয় আদালতে কাজ করছিল। যখন সে শুনল নতুন জাজ সাহেবা আসছেন, কেউ নাম নিল নেহা, অজয়ের হাত থেকে ফাইল পড়ে গেল, যেন কেউ তার ভেতরে ঘুমিয়ে থাকা সমস্ত স্মৃতিকে এক ঝটকায় জাগিয়ে দিল। সেই রাতে দুজনে আলাদা আলাদা জায়গায় জেগে থাকল। দুটো আলাদা জীবন, দুটো আলাদা রাস্তা, কিন্তু হৃদয়ে একটাই প্রশ্ন, যদি সামনাসামনি দেখা হয় তবে কি বলবো? সকালের সময় ছিল। জেলা আদালতের বাইরে অস্বাভাবিক ভিড়ভাট্টা ছিল। প্রতিদিনের মতো নয়, আজ কিছু আলাদা ছিল। বাতাসে এক অদ্ভুত গাম্ভীর্য ছিল, যেন দেয়ালগুলোও কোনো বড় মুহূর্তের পদধ্বনি অনুভব করছে। নতুন বিচারকের আগমনের প্রস্তুতি চলছিল। সাফাই কর্মীরা তাড়াতাড়ি করে মেঝে চকচকে করছিল। ফুলের মালা লাগানো হচ্ছিল। রক্ষীরা এদিক ওদিক নজর রাখছিল। সবকিছু ঠিক সময়ে এবং পরিপাটিভাবে সাজানো হচ্ছিল, যেন ন্যায় বিচার নিজেই আজ কোনো নতুন রূপে প্রবেশ করতে চলেছে। মানুষের মুখে কৌতূহল পরিষ্কার দেখা যাচ্ছিল। কারো মনে ভয় ছিল, এখন বিচার কঠোর হবে। কারো মনে আশা ছিল, হয়তো এবার দমে থাকা মামলাগুলো আওয়াজ পাবে। আর এই সব কিছুর মাঝে অজয় চুপচাপ নিজের ফাইলের মধ্যে ঝুঁকেছিল। সে নিজেকে ব্যস্ত দেখাচ্ছিল,
কিন্তু ভেতর থেকে অস্থির। তাকে জানানো হয়েছিল আজ নতুন জজ সাহেবা আসবেন। নাম সে কালই শুনে নিয়েছিল, নেহা। সেই নাম যা তার রাতের ঘুম কেড়ে নিয়েছিল। সেই নাম যা এখন একটা পদ, একটা চেয়ার, একটা অধিকারের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। সরকারি গাড়ি এসে থামল। কালো কাঁচের আড়ালে একটা পরিচিত চেহারা ছিল, কিন্তু এখন সেই চেহারা কারো স্ত্রীর নয়, ন্যায় বিচারের চেয়ারের প্রতীক হয়ে উঠেছিল। দরজা খুলল, নেহা নামল। সাদা শাড়ি, মাপা আত্মবিশ্বাস, চলাফেরায় কোনো প্রদর্শন নেই, চোখে কাঠুর্য নেই, কিন্তু গভীরতা অনেক, সেই গভীরতা যা কষ্ট সয়ে আসে। হাততালি বাজল। আইনজীবীরা সম্মানে মাথা নত করলেন। কর্মচারীরা সতর্ক হয়ে গেল। নেহা হালকা করে চারপাশে নজর ঘোরাল, যেন প্রতিটি চেহারাকে নয়, প্রতিটি কাহিনীকে দেখছে। আর তখনই তার চোখ একটা চেহারায় আটকে গেল, অজয়। সেই অজয় যে একসময় তার স্বপ্নের অংশ ছিল, যার সাথে সে ভবিষ্যতের কল্পনা করেছিল, যে একসময় তার জীবনের কেন্দ্রবিন্দু ছিল, আজ ভিড়ের মধ্যে এক সাধারণ মানুষ হয়ে দাঁড়িয়েছিল। নেহার শ্বাস এক পলকের জন্য আটকে গেল। হৃদয়ে কিছু বলতে চাইল, স্মৃতিগুলো একসাথে কড়া নাড়ল, কিন্তু চেহারায় জাজের গাম্ভীর্য বজায় থাকল। সে পলক ফেলের মধ্যে নিজেকে সামলে নিল। অজয় নজর সরিয়ে নিল। সে ভেবেছিল সে নিজেকে সামলে নেবে, সে প্রস্তুত আছে, সে মজবুত, কিন্তু হৃদয় কখনো আদেশ মানে না। প্রথম কেস ডাকা হল। কোর্টরুম ভর্তি ছিল। পরিবেশ ভারী ছিল। এক গরিব শ্রমিকের জমি এক প্রভাবশালী ঠিকাদার জাল দলিলে দখল করে নিয়েছিল। বছরের পর বছর মামলা দমেছিল। কখনো তারিখ, কখনো সাক্ষী, কখনো চাপ। আজ প্রথমবার শুনানির সঠিক দিকে এগোচ্ছিল। নেহা প্রতিটি কথা মন দিয়ে শুনছিল। তার চোখ ফাইলের চেয়ে বেশি মুখগুলো পড়ছিল। সাক্ষী ডাকা হল। অজয় উঠে দাঁড়াল। তার পা ভারী ছিল, কিন্তু মেরুদণ্ড সোজা। নেহা মাথা তুলল, তাদের নজর বিনিময় হল। এক পলকের জন্য পুরো কোর্ট নিস্তব্ধ হয়ে গেল। সেই নিস্তব্ধতা শব্দের চেয়ে বেশি কথা বলছিল। নেহা নিজেকে ভেতর থেকে শক্ত করল। নাম? আওয়াজ শান্ত ছিল। অজয়। সত্যি বলবেন? হ্যাঁ। অজয় সত্যি বলল। প্রতিটি কথা পরিষ্কার, প্রতিটি শব্দ দ্বিধাহীন। সে না ভয় দেখল, না পরিণাম। সে শুধু সত্য দেখল। ঠিকাদার রেগে গেল, তার মুখ লাল হয়ে গেল। কেস তার হাত থেকে বেরিয়ে যাচ্ছিল। কোর্টের বাইরে সে অজয়কে ধমক দিল, বেশি হিরো সাজিস না, জজ বদলে যাবে, তুই বাঁচবি না। অজয় কিছু বলল না। সন্ধ্যায় সে কাজ থেকে বের হল। অন্ধকার হয়ে গিয়েছিল। রাস্তা শুনশান ছিল। এক গলিতে 4 জন লোক সামনে এলো। কোনো তর্ক নেই, কোনো সতর্কতা নেই, কিছু না বলেই লাঠি উঠল। একের পর এক আঘাত। অজয় পড়ে গেল। ব্যথার চেয়ে তার বেশি আফসোস হচ্ছিল যে সত্যি বলার দাম এত ভারী হয়। ওদিকে নেহা নিজে কেবিনে বসেছিল। ফাইল সামনে ছিল, কিন্তু মন অন্য কোথাও। তার আঙুল বারবার থেমে যাচ্ছিল। তখনই খবর এলো অজয়ের উপর হামলা হয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নেহার আঙুল চেয়ারের হাতলে জোরে চেপে বসল। বুকে কিছু একটা ভেঙে গেল। তার ভেতরে বিচারক নয়, স্ত্রী জেগে উঠল। সেই চেয়ার, সেই ফাইল, সেই পদ, সব পলকের মধ্যে পেছনে পড়ে রইল। রাতে নেহা সরকারি গাড়িতে নয়, সাধারণ গাড়িতে হাসপাতালে পৌঁছল। না কোনো সাইরেন, না কোনো আড়ম্বর। আইসিইউর বাইরে অজয় পড়েছিল, ব্যান্ডেজে মোড়ানো, অজ্ঞান, দুর্বল। নেহা সেখানেই বেঞ্চে বসে পড়ল। চোখের জল নিঃশব্দে ঝরতে থাকল। প্রতিটি চোখের জলে একটা প্রশ্ন ছিল, একটা অনুশোচনা ছিল, একটা অসম্পূর্ণতা ছিল। সারা রাত সে সেখানেই বসে থাকল। সকাল হল, হাসপাতালের জানলা দিয়ে আলো এলো। তখনই খবর পাওয়া গেল, আজ একটা হাই প্রোফাইল কেস আছে, আপনার কোর্টে থাকা জরুরি। নেহা ধীর স্বরে বলল, আজ মানবতার শুনানি, কোর্ট অপেক্ষা করতে পারে। অজয়ের অবস্থা স্থিতিশীল ছিল। ডাক্তার বলল বিপদ কেটে গিয়েছে। নেহা দীর্ঘশ্বাস ফেলল, যেন কত বছর পর শ্বাস নিল। সে প্রথমবার অজয়ের হাত ধরল, সেই হাত যা একসময় তার আশ্রয় ছিল। আমি এসে গিয়েছি, এখন আর কোথাও যাব না। কয়েকদিন পর অজয়কে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। সেই ঝুপড়ি, ভাঙা ছাদ, একটা খাট আর গভীর নিস্তব্ধতা। নেহা সেখানে পৌঁছল। বিচারকের গাড়ি কাদায় আটকে গেল। ড্রাইভার ঘাবড়ে গেল। নেহা নামল, শাড়ি সামলে নিয়ে পায়ে হাঁটতে শুরু করল। লোক তাকিয়ে রইল। চেয়ারের উচ্চতা কাদায় নেমে এসেছিল। ঝুপড়ির ভেতরে অজয় শুয়েছিল। নেহা ধীর স্বরে বলল, এখানে একা কেন থাকো? অজয় চোখ খুলল।
তার বিশ্বাস হল না। তুমি এখানে? নেহা? নেহা পাশে বসে পড়ল। কেন আসতে পারি না? এটা আমার ঘরও তো। নিস্তব্ধতা ছেয়ে গেল। সেই নিস্তব্ধতা এখন আর ব্যথা ছিল না, প্রশান্তি ছিল। তারপর অজয় বলল, আমি তোমাকে আটকাতে পারিনি, তাই নিজেই পেছনে সরে গিয়েছিলাম। নেহার গলা কেঁপে উঠল। আর আমি তোমাকে ছাড়িনি, শুধু নিজেকে বাঁচিয়েছি। দুজনেই কেঁদে ফেলল। সেই ঝুপড়িতে কোনো চেয়ার উঁচু ছিল না, কোনো পদ ছিল না, কোনো রায় শোনানোর কেউ ছিল না। শুধু দুজন মানুষ ছিল, ক্লান্ত, ভেঙে পড়া, কিন্তু সত্য। পরের দিন নেহা আদেশ দিল, অজয়ের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। ঠিকাদারের সমস্ত কেস আবার খোলা হলো। সিস্টেম কেঁপে গেল। শহরে আলোচনা ছিল। জজ সাহেবা আলাদা, তিনি চেয়ার দিয়ে নয়, জমির বা বিবেক দিয়ে রায় দেন। আর নেহা প্রতিদিন সন্ধ্যায় ঝুপড়িতে আসত। কোনো শব্দ নেই, কোনো প্রদর্শন নেই, চুপচাপ বসত। অজয়ের ওষুধ রাখত। দুজনে কথা কম বলত, বুঝত বেশি, কারণ কিছু সম্পর্কের শব্দের নয়, সঙ্গের প্রয়োজন হয়। রাত গভীর হয়ে গিয়েছিল। ঝুপড়ির বাইরে হালকা হাওয়া বইছিল, যা টিনের ভাঙা ছাদের গায়ে লেগে অদ্ভুত করুণ শব্দ তৈরি করছিল, যেন পরিস্থিতি নিজেই কিছু বলতে চায়। ভেতরে একটা ছোট্ট প্রদীপ জ্বলছিল, তার শিখা কাঁপছিল, কিন্তু নিভছিল না। ঠিক তেমনি, যেমন দুটো জীবন যা ভেঙে গিয়েছিল কিন্তু শেষ হয়নি। সেই মৃদু আলোয় নেহা অজয়ের পাশে বসেছিল। অজয় ঘুমোচ্ছিল, কিন্তু তার শ্বাস তখনও ক্লান্ত ছিল, যেন প্রতিটা শ্বাসের সাথে সে ফেলে আসা কষ্টকে বাইরে বের করার চেষ্টা করছে। নেহা খুব ধীর স্বরে বলল, জানো অজয়, আমি কোর্টে হাজার হাজার রায় শুনিয়েছি, বড় বড় মামলায়, যেখানে একটা শব্দে কারুর জীবন বদলে যায়, কিন্তু সবথেকে কঠিন রায় আজ নিতে হচ্ছে। অজয় ধীরে ধীরে চোখ খুলল। শরীর এখনও দুর্বল ছিল, আওয়াজ আরও বেশি। সে জিজ্ঞেস করল, কোন রায়? নেহার চোখ ভরে এলো, গলা কাঁপল, এই যে, আমি আজ এখানে বিচারক হয়ে নয়, তোমার স্ত্রী হয়ে বসে আছি। অজয় কয়েক পলক চুপ থাকল, যেন শব্দ খুঁজছে। তারপর বলল, আমি তোমাকে এই ঝুপড়িতে এনে লজ্জিত করতে চাইনি। নেহা, তুমি আজ অনেক বড় হয়ে গিয়েছ। নেহা হালকা করে হাসল, সেই হাসি যাতে কষ্টও ছিল, আবার প্রশান্তিও। বড় আমি হইনি অজয়, শুধু দায়িত্বশীল হয়েছি। আর দায়িত্ব শুধু চেয়ারের হয় না, সম্পর্কেরও হয়। সেই রাতে নেহা সেখানেই থাকল। না কোনো সরকারি গাড়ি, না কোনো রক্ষী, না কোনো বিশেষ ব্যবস্থা, শুধু একটা ভাঙা চারপাই, ঠান্ডা হাওয়া, আর হৃদয়ে জমে থাকা সেই বরফ, যা ধীরে ধীরে গলতে শুরু করেছিল, যেন কত বছর পর কেউ তাকে স্পর্শ করেছে। পরের দিন শহরে শোরগোল পড়ে গেল। খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছিল যে জজ সাহেবা প্রতিদিন একটা ঝুপড়িতে যাচ্ছেন। কিছু লোক কটাক্ষ করল, পদের মর্যাদা ভুলে গিয়েছে। কিছু লোক বলল, এসবই প্রদর্শন, মানুষের সহানুভূতি কুড়োনোর উপায়। কিন্তু নেহা কারও কথা শুনল না, না সে কোনো সাফাই দিল, না কোনো বয়ান। সেদিনই সে আদেশ জারি করল, অজয়ের উপর হামলাকারী সমস্ত অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করতে হবে, ঠিকাদার এবং তার পুরো নেটওয়ার্কের গভীর তদন্ত করতে হবে, এবং সেই সমস্ত পুরনো কেস যেগুলো বছরের পর বছর দমে ছিল, সেগুলো আবার খোলার নির্দেশ দিল। পুরো সিস্টেম কেঁপে গেল। যে আদালতে বছরের পর বছর টাকার ঝনঝনানি শোনা যেত, সেখানে এখন ন্যায়ের কড়া নাড়ার শব্দ প্রতিধ্বনিত হতে লাগল। কিছুদিন পর অজয়ের শরীর অনেকটা সেরে গেল। ডাক্তাররা বললেন যে এখন আর বিপদ নেই। নেহা তাকে বলল যে সে শহরের সরকারি কোয়ার্টারে শিফট হয়ে যাক, যাতে চিকিৎসা এবং থাকা খাওয়া সহজ হতে পারে। অজয় পরিষ্কার মানা করে দিল। সে শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল, আমি ততক্ষণ এখান থেকে যাব না যতক্ষণ এই ঝুপড়ি আমার পরিচয়। আমি চাই না লোক বলুক যে আমি বিচারকের কারণে ওপরে উঠেছি। নেহা তার কথা মেনে নিল, কারণ সে জানত যে সম্মান জোর করে দেওয়া যায় না, সেটা নিজে থেকেই তৈরি হয়। সেই সন্ধ্যায় নেহার বাবা মা ঝুপড়িতে এলেন। মা ঝুপড়ি দেখামাত্রই তার চোখ ভরে এলো। তিনি মেয়ের কষ্ট অনেক বছর পর সঠিক অর্থে বুঝতে পারলেন। বাবা অজয়ের হাত ধরলেন এবং ভারী গলায় বললেন, ভুল আমাদেরও ছিল, আমরা তোমার কষ্ট বুঝতে অনেক দেরি করে ফেলেছি। কয়েকদিন পর অজয়ের বাবা মাও এলেন। এবার তাদের কদম ভারী ছিল, চোখ নিচু ছিল, চেহারায় লজ্জা আর হৃদয়ে অনুশোচনা পরিষ্কার দেখা যাচ্ছিল। শাশুড়ি কাঁপানো গলায় বললেন, বৌমা, আমাদের মাফ করে দাও, আমরা তোমার স্বপ্নকে বোঝা মনে করেছিলাম। নেহা তাদের পা ছুল এবং অত্যন্ত শান্ত স্বরে বলল, আজ যদি আমি এখানে দাঁড়িয়ে থাকি, তবে সেই সংগ্রামের কারণেই দাঁড়িয়ে আছি। ক্ষমার প্রয়োজন নেই, শুধু বোঝার প্রয়োজন ছিল। আর সম্ভবত সেই বোঝা এই ঝুপড়িতেই প্রথমবার পুরোপুরি সার্থক হল। শেষ পর্যন্ত সেই দিন এলো, যার কথা কেউ কল্পনাও করেনি। না কোনো ব্যান্ড, না কোনো বরযাত্রা, না কোনো শোরগোল, শুধু একটা সাদা মাটা অনুষ্ঠান। আদালতের ছুটির দিনে সেই সাদাসিধেভাবেই নেহা আর অজয় আবার একে অপরের হাত ধরল।
এবার না কোনো শর্ত ছিল, না কোনো বড় বড় ওয়াদা, শুধু এই গভীর বোধ ছিল যে সম্পর্ক সমতা দিয়ে চলে, ত্যাগ দিয়ে নয়, ভয় দিয়ে নয়, বরং সম্মান দিয়ে। নেহা আজও বিচারক, কিন্তু এখন সে রায় শুধু ফাইল দেখে নয়, জীবন দেখে শোনায়। অজয় আজও সাধারণ, কিন্তু তার সাদাসিধে ভাব এখন অনেক শক্তিশালী মানুষের কাছে সবথেকে বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঝুপড়ি আজও আছে, ভাঙা, সাদামাটা, কিন্তু এখন তার লজ্জার নয়, বরং সংগ্রাম, সত্য এবং আত্মসম্মানের পরিচয়। কারণ মানুষের উচ্চতা তার বাড়ি দিয়ে নয়, তার জিমির বা বিবেক দিয়ে মাপা হয়। এই গল্প আমাদের এটাই শেখায় যে সম্পর্ক তখন ভেঙে যায় যখন আমরা চুপ থাকাকে সহজ মনে করে নিই, আর সম্পর্ক তখন বেঁচে যায় যখন আমরা একে অপরের স্বপ্নকে নিজের মনে করে নিই। পদ, টাকা আর সমাজ কিছু সময়ের জন্য মানুষকে আলাদা করতে পারে, কিন্তু সত্যিকারের ভালোবাসা আর মানবতা শেষ পর্যন্ত নিজের রাস্তা খুঁজে নিয়েই নেয়। এখন আপনি বলুন, যদি নেহা সেদিন নিজের স্বপ্নের সাথে আপোষ করে নিত, তাহলে কি এই গল্প কখনো ন্যায়ের গল্প হতে পারত? আর যদি অজয় সেদিন চুপ করে না থাকত, তাহলে কি দুজনকে এত কষ্ট সহ্য করতে হতো? যদি আপনার মনে হয় যে সম্পর্কের আসল দাম টাকা বা প্রতিপত্তি দিয়ে নয়, বরং বোঝা আর সম্মান দিয়ে ঠিক হয়, তাহলে এই কাহিনীটি লাইক করবেন, নিজের বন্ধু আর পরিবারের সাথে শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনি কোন শহর থেকে এবং এই কাহিনী আপনাকে কি ভাবতে বাধ্য করল। আবার দেখা হবে আরও একটি এমন কাহিনীর সাথে, যা হৃদয় থেকে বের হয়ে সরাসরি হৃদয়ে পৌঁছাবে।